নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে এবং আমরা নির্বাচন সামনে বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন দেখতে চাই জাতীয় সংসদের পাশাপাশি। তো সেটার আগে নির্বাচন কেবলমাত্র নির্বাচনী জাতীয় নাগরিক পার্টি বা কিন্তু তার আগে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই এবং যে ঐক্যমত্য সংস্কারের জুলাই সনদ যেটাতে সবার স্বাক্ষর হওয়ার কথা জনগণ দেখতে পাবে কোন রাজনৈতিক দল জনগণের রাষ্ট্রের সংস্কারের পক্ষে আছে বিপক্ষে আছে, সেই জুলাই সনদটা আমরা নির্বাচনের আগে আগে কার্যকর হিসেবে দেখতে চাই। যে জুলাই ঘোষণাপত্রর কথা উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে সেটি আমরা বাস্তবায়ন দেখতে চাই দ্রুত সময়ের মধ্যে। আরেকটি বিষয় আপনারা খেয়াল করে থাকবেন, খুব সাম্প্রতিক সময় ধরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং বর্তমানে যে নাগরিক পার্টি হওয়ার পর থেকে যে আমাদের যারা নারী সদস্যবৃন্দ রয়েছে খুবই স্পেসিফিকভাবে তাদেরকে চিহ্নিত করে সাইবার জগতে নানা ধরনের অপপ্রচার চলছে, বোলিং চলছে এবং এক ধরনের হেনস্থার মধ্য দিয়ে তাদেরকে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিগত ফ্যাসিবাদী সরকার তাদের কর্মী তাদের সাথে যারা যুক্ত রয়েছে নানাভাবে সেই সকল মানুষরাই এই কার্যক্রমে অনেক বেশি যুক্ত হচ্ছেন। নারীদেরকে টার্গেট করা হচ্ছে পলিটিক্যাল স্পেয়ারে, যাতে নারীরা রাজনৈতিক কাজে দেশ গঠনের কাজে যুক্ত হতে না পারে, নিরুৎসাহিত করার জন্য প্রমাণের মধ্য দিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি যে এটার জন্য যথাযথ ব্যবস্থা আসলে সরকারের জায়গা থেকে নেওয়া উচিত। সামাজিকভাবে আমাদের এই সকল নারী যে কোনো রাজনৈতিক দলে যারা ফ্যাসিবাদের বিপক্ষে ছিল তাদের পক্ষে আমাদের জোরালো কণ্ঠস্বর রেইজ করা উচিত এবং তাদের পক্ষে অবস্থান নেওয়া উচিত। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আপনি বলছিলেন যে নির্বাচনের জন্য আপনার মানসিকভাবে প্রস্তুত, এই যে 3 আসনে আপনাদের প্রার্থী দেওয়ার জন্য আপনাদের এই পর্যন্ত কার্যক্রম শুরু করছেন কিনা বা প্রার্থীর যে যোগ্যতা লাগে সেই বাছাই প্রক্রিয়া আমরা আমাদের রাজনৈতিক দল তো মাত্রই আত্মপ্রকাশ করেছে। আমরা এখন নিবন্ধনের জন্য যে শর্তাবলী পূরণ করতে হয় সেটাতেই মনোযোগী হচ্ছি। তৃণমূলে আমাদের সাংগঠনিক বিস্তার কার্যক্রম যেটা আমরা সেটা রমজান মাসে কিছুটা শুরু করেছি, রোজার পরে পুরোদমে শুরু করব এবং তারপরেই মূলত আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে মন্তব্য করব আমাদের দলের পক্ষ থেকে। একজন একজন করে বক্তব্য দিয়েছিলেন যে শেখ হাসিনা বিচার ছাড়া নির্বাচনের কথা মুখে আনবেন, এটি নিয়ে সমালোচনা করেছেন বিএনপি নেতারা। আপনারা কি আপনার ওই বক্তব্যের কি আপনার দলগতভাবে দিয়েছেন না আপনি ব্যক্তিগতভাবে দিয়েছেন এবং আপনার দলের অবস্থান দেখেন? দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন আমার হাজারের উপর মানুষকে এভাবে হত্যা করা হয়েছে, এখনো আমাদের মায়েরা বাবারা তাদের সন্তানের লাশ কোথায় দাফন করা হয়েছে কোথায় আছে এটা খুঁজে বেড়াচ্ছে। এবং সে সময় পরিপ্রেক্ষিতটা এমন ছিল যে আমরা রায়ের বাজারের সেই কবরস্থানে গিয়েছি যেখানে শতাধিক লাশ বেওয়ারিশ ভাবে দাফন করা হয়েছে, অথচ তাদের প্রত্যেকেরই ওয়ারিশ রয়েছে। আমাদের সামনে 2 জন মা, শহীদের মা, অঝরে কান্না করছেন। আমরা আমাদের জায়গা থেকে ব্যক্তিগতভাবে আমাদের যদি ওইটুকু অনুভূতি সহমর্মিতা থাকে তাহলে যে কেউ বিবেকবান একজন মানুষ এটুকু দাবি করবে যে যেই খুনির নির্দেশে এই এত বড় একটি হত্যাকাণ্ড হলো 1971-এর পরে বাংলাদেশের ইতিহাসে, অন্তত ওই খুনির বিচারটা আমরা এই বাংলাদেশে দেখতে চাই। আমি শুধু আমার ওই শহীদের মা যেই কথাটি বলেছেন আমি সেই কথাটি আমার মুখ দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি পুরো বাংলাদেশের কাছে। এটা শুধু ওই 2 জন শহীদের মায়ের কথা না, পুরো বাংলাদেশের এই অভ্যুত্থানে আহত সকল যোদ্ধা এবং শহীদ পরিবারের একই কথা। এবং এটি আসলে আমরা জানি না যে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে নির্বাচন কেন্দ্রিক একটা শব্দ আসলে কেন তারা শুধু নির্বাচন পিছানোর ভয়টা করে, কেন শুধুমাত্র আমাদের মাথায় একটা নির্বাচন হবে আমরা দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতায় যাব এই চিন্তাটা কেন কাজ করে। বরং আমি মনে করি যে আমাদের প্রত্যেক রাজনৈতিক দল যারা রয়েছে তাদেরও অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ
সম্পর্কিত মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিষয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে একটা চাপ দেওয়া উচিত যে আমরা তো আমাদের এই শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারীদের কাছে যেতে হবে, নির্বাচনের পূর্বেও তো যেতে হবে। তখন যেন আমরা বলতে পারি যে আমরা ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনার বিচার নিশ্চিত করে এসেছি, বাকিদের বিচারও নিশ্চিত হবে। এই সামগ্রিক বিষয়টি, এই চাপটি চাপটি তুলে ধরতে এবং এটার যে প্রয়োজনীয়তা এটি তুলে ধরতেই সে কথাটি বলা। এটার সাথে সরাসরি নির্বাচনকে পিছিয়ে যাওয়ার যে সম্পর্ক দেখানো হচ্ছে, এটি কখনো সেভাবে সম্পর্কিত নয়। দেখুন, আমরা আমাদের জায়গা থেকে আমি আমার বক্তব্য এবং সেদিনও বলেছি যে সেখানে কিন্তু স্পেসিফিক পুরো ছাত্র দল একটা দল হিসেবে এটা করেছে, এটা কিন্তু আমি কোথাও বলিনি। বরং এটা বলা হয়েছে যে ছাত্র দলের একদম সেন্ট্রাল পোস্টেড আহমেদ শাকিল যিনি আছেন, তিনি সেই জায়গায় ইচ্ছাকৃতভাবে এই বিব্রতকর এবং অস্বস্তিকর পরিস্থিতিটা তৈরি করেছেন। এবং আপনারা যে ভিডিওটা দেখেছেন যে এখানে একটা হাতাহাতির ঘটনা হয়েছে, এটা কিন্তু আমি চলে আসার পর। তাহলে তাদের এরকম একটা ইল ইন্টেনশন ছিল বিধায় তারা যে হাতাহাতি করেছে, ওইখানে সবাই কিন্তু 4টা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা ছিল এবং ওই ছাত্র দলের সেন্ট্রাল পোস্টেড ব্যক্তি শাকিল, তার সাথে যারা ছিল তারা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা ছিল না, বেশিরভাগই স্থানীয় কিছু যারা ওই যে সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারী ছেলেপেলে ছিল। সো এই দায় আমি কখনো আমার জায়গা থেকে পুরো ছাত্র দলকে দেই না এবং দিব না। কিন্তু তিনি যেহেতু ছাত্র দলের পোস্টেড এবং তিনি এই ছাত্রদল নামক যে বাংলাদেশে যে প্রতিষ্ঠানটি রয়েছে, সংগঠনটি রয়েছে, এটিকে প্রশ্নবিদ্ধ করেছেন তার কাজের মধ্য দিয়ে। তো ছাত্র দলের অবশ্যই তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থাটি নেওয়া উচিত। অন্যথায় তাদের দলের যে নেতাকর্মী যারা রয়েছে, যারা কেন্দ্রীয় পোস্টেড, তাদের উপরে যে তাদের ওই নিয়ন্ত্রণটি নেই এবং তারা একটি তাদের ভিতরের যে শৃঙ্খলার যে পরিস্থিতি, এই বিষয়টিতে তাদের যে কন্ট্রোলটি নেই, এটি কিন্তু প্রকাশ পাবে। সেই জায়গায় আমার জায়গা থেকে এটি স্পষ্ট অবস্থান থাকবে, এই দায় কখনো পুরো বাংলাদেশ ছাত্র দলের উপরে নয়, বরং ব্যক্তি শাকিল যিনি ছাত্র দলের পোস্টেড তার উপরে। তো এই ক্ষেত্রে অবশ্যই যেহেতু তিনি কেন্দ্রীয় পোস্টেড, তার বিরুদ্ধে ছাত্র দলের অবশ্যই একদম সবকিছু তদন্ত করে সুষ্ঠু যেন বায়াসটা হয়, তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থাটি নেওয়া উচিত। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আপনাদের যদি আর কোনো কোশ্চেন থেকে থাকে, আমাদের আহ্বায়ক আছে। আমরা দেখি যে বিভিন্ন আগামী নির্বাচন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদেরকে নিয়ে একটা জোটবদ্ধভাবে রাজনীতি করার বিষয়ে আলোচনা চলছে। আসলে এই ঘটনা কতটুকু সত্য? আপনারা আসলে নির্বাচন পুরো জোটবদ্ধ হবেন কিনা সে বিষয়ে স্পষ্ট। আমরা এর আগেও বলেছি, এই প্রশ্নগুলো রিপিট না আসলে ভালো হয়, যে আমরা মাত্রই আত্মপ্রকাশ করেছি এবং আমরা মূলত এখন নিজেদের সাংগঠনিক শক্তি বিস্তারেই মনোযোগী হচ্ছি। আমরা নিজেদের শক্তি পরীক্ষা করতে চাই, নিজেদের সক্ষমতার উপরে দাঁড়াতে চাই এবং জোট বা প্রার্থী এগুলো আসলে আরো সময় লাগবে এই বিষয়ে আমাদের অবস্থান ব্যক্ত করতে। আমরা এখন নিজেদের কার্যক্রমে মনোযোগী আছি। নির্বাচনের সময় জানতে চাই, আপনারা বললেন, সাজিদ সাহেব যেটা বললেন যে নির্বাচনের সময় পেছানোর ব্যাপারে আপনারা কখনোই স্পষ্ট করে এরকম কোনো কথা বলেন, কিন্তু আপনারা বলছেন যে গণপরিষদ যে নির্বাচন, এবং আপনারা যে জানেন যে গণপরিষদ মানে হচ্ছে আপনাদের লক্ষ্য কিন্তু সংসদের বা সংবিধানের আমূল পরিবর্তন এবং গণপরিষদ নির্বাচন, এটি তো স্পষ্ট যে এটি যদি আপনারা বাস্তবায়ন করতে চান, সেক্ষেত্রে নির্বাচন কখনোই ডিসেম্বরে বা স্বল্প সময়ের মধ্যে সম্ভব না। এই বিষয়টি কি বলবেন? না, আমার কাছে এটা মনে হয় না যে ডিসেম্বরে সম্ভবই না, যদি গণপরিষদ নির্বাচন করতেই হয়। এটা মূলত রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করবে, রাজনৈতিক ঐক্যমতের উপরে নির্ভর করবে এবং আমরা যদি সেই ঐক্যমতে পৌঁছাতে পারি তাহলে আসলে আকাঙ্ক্ষিত সময়ের মধ্যেই গণপরিষদ এবং জাতীয় সংসদ আমরা একসাথে বলতেছি সেটি করা সম্ভব। তবে যে কোনো নির্বাচনেও যাওয়ার আগে আমরা বারবার বলছি, আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম এবং সংস্কারের যে জুলাই সনদ সেটার আসলে বাস্তবায়ন আমরা দেখতে চাই। আমাদের তারপরেই নির্বাচনের দিকে এগোতে হবে। গত এক সপ্তাহে জাতীয় নাগরিক পার্টি থেকে 3 জন পদত্যাগ করেছে, এর কারণ কি? আমাদের এখানে জাতীয় নাগরিক পার্টিতে
গণ অধিকার থেকে 3 জন জয়েন করেছিল এবং আমরা আমাদের পাবলিশ করেছিলাম তাদের নামগুলা, কিন্তু আমরা কোনো অ্যাক্টিভিটিতে তাদেরকে নেইনি। তাদেরকে বলেছিলাম যে আপনারা যখন পদত্যাগপত্র জমা দিবেন তখনই আমরা কাজ শুরু করতে পারবো। এর মধ্যেই তারা তাদের নিজেদের যে প্রিভিয়াস যে পলিটিক্যাল পার্টি সেটাতে তারা ব্যাক করে। তা আমরা এই ক্ষেত্রে মনে করি যে রাজনৈতিক যে অপার দলগুলো রয়েছে যারা এই বিভিন্ন জায়গায় কমিটমেন্টের জায়গা থেকে যখন এইভাবে কাজ করবে তখন সততা অবলম্বন করা উচিত এবং 24-এর পরবর্তী যে রাজনৈতিক পরিমণ্ডলে যেভাবে নতুনভাবে উদ্ভব হচ্ছে সেখানে রাজনৈতিক অসততা এবং বিশৃঙ্খলতা তৈরি না করার জন্য আমরা সকলকে অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, একটা কোশ্চেন ছিল, যদি না প্রশ্ন করে তুমি কোশ্চেন করবে নাকি আমি যাবো? আপনি বলেছিলেন হচ্ছে সচ্ছল ব্যক্তিরা আপনাদের সহযোগিতা করেছে, এই সচ্ছল ব্যক্তিরা কারা, তাদেরকে কি আমরা প্রকাশ্যে দেখতে পাবো? এর সাথে একটা মিনিট, আমরা দেখলাম যে এবার রমজানের গত বছর বিগত বছরগুলোতে বাজেট খুবই ভালো, তবে তেলের মার্কেটে অস্থিরতা এটা বন্ধ করতে সরকার, আপনি সরকারের একটা পার্টি ছিলেন, আপনারা এদিকে বলছেন যে আপনার সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে আর্ন কালেক্ট করছেন, তেল ব্যবসায়ীদের কাছে আর্ন কালেক্ট করার কারণে কি আপনারা দ্রব্যমূল্য বা জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের বা আপনার বৈদ্যুতিক নিয়ে কোনো ধরনের মন্তব্য করছেন না বা এটা কোনো ধরনের পদক্ষেপের আপনার কথা বলছেন না? সাথে আরেকটু একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে সরকারের পৃষ্ঠপোষকতায় আপনারা এই কিংস পার্টিটা করতেছেন। এটা তো আমরা বলছি, এটাকে অনেকবার ক্লিয়ার করছি। প্রতিদিন ক্লিয়ার করতে হবে এটা? না, আমরা প্রতিদিন তো ক্লিয়ার করবো না। আমরা আমরা সেরা প্রধান এবং দুজনকে দেখলাম যে নির্বাচন নিয়ে তারা এই বছরের মধ্যে একটা নির্বাচন দিতে যাচ্ছে। আপনাদের কথাটা অস্পষ্ট কেন? আপনারা পরিষ্কার করে বলেন নির্বাচন কি আপনারা নির্বাচন চাচ্ছেন নাকি চাচ্ছেন? আমরা কিন্তু নির্বাচনের যে সময়ের থেকেও আমরা প্রেক্ষাপটটার দিকে গুরুত্ব দিচ্ছি। কোন প্রেক্ষাপটে একটা নির্বাচন আমরা আসলে নির্বাচনের দিকে যেতে পারি এই গণঅভ্যুত্থানের পরে। ফলে আমরা আসলে শর্তর থেকে আমরা আমাদের জায়গা থেকে আমাদের দাবিটা জানাচ্ছি এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ কিন্তু আলাদা জিনিস। জুলাই ঘোষণাপত্র যেটার দাবি আরো অনেক আগে উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে, এবং জুলাই সনদ যেটা প্রধান উপদেষ্টা নিজে ডিক্লেয়ার করেছেন যে সংস্কারের ঐক্যমতের ভিত্তিতে একটা চার্টার তৈরি হবে, যে বাংলাদেশের রূপরেখাটা কিরকম হবে, কি কি সংস্কার আমরা এই সময়ে করব, কি কি সংস্কার ভবিষ্যতে করব, কি কি সংস্কারের ধারাবাহিকতা থাকবে। রাজনৈতিক দলগুলোর সেই কমিটমেন্ট জনগণের কাছে দিতে হবে যে আমরা কি কি সংস্কার করব। তো সেটাকে আমরা বলছি জুলাই সনদ। তো সময়ের থেকে আমি আমার ইন্টারভিউতে বলেছি প্রেক্ষাপটটা গুরুত্বপূর্ণ। এই গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে এসেছিল, ন্যায় বিচারের আকাঙ্ক্ষা থেকে এসেছিল, সেই দুইটা জায়গা তো মানুষকে দিতে হবে, পূরণ করতে হবে। তার আগে আমরা কিভাবে নির্বাচনের দিকে আমরা যাব, তো সেই কথাটা আমরা বলছি, এটা যাতে আমরা ভুলে না যাই যে আমাদের বিচার, আমাদের সংস্কার, পরিবর্তনের কমিটমেন্ট, সেগুলোর মধ্য দিয়ে যাতে আমরা নির্বাচনের দিকে যাই। এবং এটি আমার মনে হয় যে আমরা খুব স্পষ্টভাবেই বলেছি। দ্বিতীয়ত হচ্ছে এখানে যে আর্থিক জায়গা নিয়ে কথা বলা হচ্ছে, আমরা বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতিতে আমরা চাই এই পরিবর্তনটা আসুক, যে কারা আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে, কোন খাতে সেটা ব্যয় হচ্ছে, এই সংস্কৃতিটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসুক, এই সংস্কারটাও আসুক রাজনৈতিক দলগুলোর ভিতরে। আমাদের জায়গা থেকে আমরা এটা দাবি করছি। এককভাবে এই সংস্কৃতি কিন্তু আমাদের পক্ষে দেওয়া করা সম্ভব না। আমাদেরকে কারা সহযোগিতা করতেছে আর্থিকভাবে, আমরা যদি তাদের নাম প্রকাশ করি, তারা যে কোনো ধরনের ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা সরকার থেকে দিতে হবে। আসলে সেই কালচার তো আসলে বাংলাদেশে এখনো তৈরি করা যায় না, কিন্তু আমরা চাই সেই কালচারটা হোক এবং সকল রাজনৈতিক দলই সেই সংস্কৃতি গ্রহণ করুক। দ্রব্যমূল্য নিয়ে এখানে আমার মনে হয় যে আমার সাথে যারা আছেন তারা এর আগেও থেকে নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী আন্দোলনের জায়গা থেকে বারবার বলেছেন, এবং গতকাল আমরা ইফতার প্রোগ্রামে বলেছি দ্রব্যমূল্য, তেলের দাম এবং ঈদের বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে। আমরা যেসব অলিগার্ক ছিল বাংলাদেশে, যারা দুর্নীতিবাজ, লুটেরা, ব্যবসায়িক শ্রেণী ছিল, আমরা কখনোই তাদেরকে সমর্থন করি না, করব না। এবং আমরা মূলত যারা দেশপ্রেমিক
যারা দেশকে নতুনভাবে গড়তে চায়, ছাত্রদের এই যে নতুন উদ্যোগকে সমর্থন করছে, যে সৎ মানুষরা রয়েছে সকল সমাজে, তাদের থেকে আমরা সহযোগিতা চাচ্ছি। সাধারণ মানুষের কাছ থেকে আমরা সহযোগিতা চাবো। আমরা রিক্সাওয়ালা থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে যাব আর্থিক সহায়তার জন্য, কারণ আমরা মনে করি এটা জনগণের দল এনসিপি এবং জনগণের অর্থতেই এটি আসলে পরিচালিত হবে। এবং আমাদের একটা ফিনান্সিয়াল পলিসি টিম গঠন হয়েছে, তারা আমাদের যে ডায়াসপোরা টিম আছে, আরও দেশেরও বিভিন্ন অর্থনীতিবিদ, তাদের সাথে আমরা কথা বলছি একটা পলিটিক্যাল ফিনান্সিয়াল পলিসি ডেভেলপ করার জন্য, এবং সেই অনুযায়ী একটা রাজনৈতিক দল, নতুন একটা দল যাতে পরিচালিত হতে পারে, সেটা হয়তো আপনাদের সামনে আমরা পরবর্তীতে উপস্থাপন করব। আমার মনে হয় শেষ করে দিই আমরা। হবে কিনা, এবং দিন শেষে একটি রাজনৈতিক দলের মূল টার্গেট থাকে হলো ভোট কি। মিডিয়ার নাম্বারে বসে যাবেন। সেখানে আপনারা হচ্ছেন অভিভাবক, সেটা অভিভাবক আপনারা। এই যে গত মঙ্গলবার দিন রাতের বেলা যে ঘটনাটি ঘটলো, ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে এই যে বিভিন্ন ভাষায় যে আওয়ামী লীগের দোষর, সেখানে প্রচুর পরিমাণ অর্থ লুকিয়ে রাখা হয়েছে, এই বিষয়গুলো বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া তারা যে অভিযান পরিচালনা করছে, সেক্ষেত্রে জুলাই অভ্যুত্থানের নাম খারাপ হচ্ছে এবং খারাপ হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম। আপনারা এই বিষয়ে কোনো সুস্পষ্ট বার্তা দিবেন কিনা? দেখেন, এখানে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে, একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির উদ্যোগে রাজনৈতিক দল তৈরি হয়েছে। ফলে বৈষম্যবিরোধী বা সমন্বয়ক যে পরিচয়, সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে। ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের থাকবে, যাতে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে, তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আর আরেকটা কি প্রশ্ন ছিল এখানে, যেটা তারুণ্য। আমাদের তো তারুণ্য নির্ভর দল, তারুণ্যকে আমরা শক্তি মনে করছি এবং আমরা মনে করি যে তারুণ্যের উপর বাংলাদেশের মানুষের সেই আস্থাটা আছে। বাংলাদেশের মানুষ নতুন নেতৃত্ব, তারুণ নেতৃত্ব দেখতে চায়। তবে এরকম তার মানে এই না যে আমাদের দলে শুধু তরুণরাই থাকবে। আমরা তরুণরা যারা আমরা সংগঠিত ছিলাম আন্দোলনের মাধ্যমে, আমরা আন্দোলন পরবর্তী সময়ে আমরা এক হতে পেরেছি, তারা আমরা এই দলটার যাত্রা শুরু করেছি। এবং আমাদের যাত্রাপথে আসলে সমাজের নানা শ্রেণী পেশার, নানা বয়সের মানুষরা এসে যুক্ত হবে, তাদের জন্য সেই সুযোগটি থাকবে, সেই স্পেসটি থাকবে। এবং আমরা মূলত আমাদের যে পরবর্তী সাংগঠনিক কার্যক্রম, সেখানে মূলত আমরা আগ্রহী হব, মনোযোগী হব। গ্রাম পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যারা আমাদের থেকে বয়স্ক আছে, তাদের সাথে মিথস্ক্রিয়া করার, তাদের সাথে আলোচনা করার, তাদেরকে দলে টানার। এবং আমরা খুব শীঘ্রই, খুব দ্রুত সময়ের মধ্যে একটা উপদেষ্টা পরিষদ গঠন করব এনসিপির পক্ষ থেকে, যেখানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার যারা সিনিয়র সিটিজেন রয়েছে, তারা আসলে যুক্ত হবেন এবং এই রাজনৈতিক দলে কার্যক্রমে আমাদেরকে সহায়তা করবেন। ধন্যবাদ।